তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, ওই সাজেশনে টপ মোস্ট 4টি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা যেমন বাংলায় থাকছে ঠিক একইভাবে ইংলিশেও সাজেশনটা থাকছে এবং প্রশ্নের উত্তরগুলো বাংলায় থাকছে। আরেকটা বিষয় বলবো, তোমরা বলো অনেকে যে কঠিন লাগে এই পেপারটা, অর্থাৎ ডিএসসিসি 4 পেপারটা কঠিন লাগে। সত্যি এই পেপারটা একটু কঠিন, তবে তোমাদের জন্য আমি টপ মোস্ট 6টা প্রশ্ন রেখেছি, 20 নম্বরের প্রশ্ন, টপ মোস্ট 6টা প্রশ্ন রেখেছি এবং আশা করি ওই 6টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা 60% মিনিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে টপ মোস্ট 6টা প্রশ্ন তো দেখবেই, তার সঙ্গে সম্পূর্ণ সাজেশন এবং 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার। চলো আজকে ক্লাসটা তোমরা দেখো, আমি সম্পূর্ণ ক্লাসটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের এই সাজেশনের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, ডিএসসিসি 4 পেপারে 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এবং যে প্রশ্নগুলোর পাশে দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেনরি পিরেন তার মোহাম্মদ ও সাল্লোমেন গ্রন্থে যে তথ্যটি উপস্থাপন করেছেন তা ব্যাখ্যা করো। এই তত্ত্বর কি বর্তমানে গ্রহণযোগ্য? অর্থাৎ হেনরি পিরেনের তত্ত্ব আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মধ্যযুগের ইউরোপে চার্চ ও রাষ্ট্রের দ্বন্দ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে ম্যানর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ব্যবস্থার পতনের কারণ কি ছিল? 4 নম্বর প্রশ্ন, ক্যারোলিঞ্জীয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। একে কি প্রকৃত নবজাগরণ বলা যায়? 5 নম্বর প্রশ্ন, ক্রুসেড বা ধর্মযুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। ইউরোপীয় সমাজে এর কি প্রভাব পড়েছিল? 6 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির উত্থান ও ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের কারণ সংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক বিতর্ক বা ইতিহাস চর্চা আলোচনা করো। এখানে দেখো, প্রথম যে 6টা প্রশ্ন আছে এখানে 3টে স্টার আছে, তারপরে 2টো স্টার শুরু হচ্ছে। তার মানে এই প্রথম 6টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য একদমই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন আছে মধ্যযুগের ইউরোপীয় সমাজে মঠ বা মনাশ্রম প্রথা এবং চার্চের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে রোমানেস্ক ও গথিক স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। নেক্সট আছে ইউরোপে সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রোমান ও জার্মান উপাদানের মিশ্রণ এতে কতটা ছিল? তারপরে প্রশ্ন, চতুর্দশ শতকের সংকট সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে মধ্যযুগের শহরে গিল্ড ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। ডফ সুইজি বিতর্ক যেটা আছে ওটা আলোচনা করতে বলা হচ্ছে। আর শেষ প্রশ্ন আছে খলিফাদের শাসনাধীনে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। এখানে 14টা টোটাল প্রশ্ন দেওয়া আছে এবং গুরুত্ব অনুযায়ী স্টার চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার 5 নম্বরের প্রশ্ন কি তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করব। তারপর ইংলিশ ভার্সনের সাজেশনটা দেব, তারপরে উত্তর কিভাবে লিখবে সেটা দেখাবো। 5 নম্বরের প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের এই সাজেশনের ওপর সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 5 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে ইনভেস্ট টিচার দ্বন্দ্ব। পরের প্রশ্ন হচ্ছে ক্লুনির সংস্কার আন্দোলন, সেন্ট বেনেডিক্টস
ও দেখো সন্ন্যাসবাদ। পরে হচ্ছে দেখো পরের প্রশ্ন গিল্ড ব্যবস্থা, পরের প্রশ্ন হচ্ছে গিল্ড ব্যবস্থা। তারপর হচ্ছে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথ কি, গথিক স্থাপত্য রীতির বৈশিষ্ট্য, তারপরে পণ্ডিতি দর্শন যেটাকে স্কলাটিজম বলা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে সার্ফ বা ভূমিদাস ও কৃষক মানে স্বাধীন কৃষকের পার্থক্য, মানে ভূমিদাস আর কৃষকদের মধ্যে যে পার্থক্য সেটা। তারপরে সামন্ত অনুচর এবং ফিয়েক, তিন ক্ষেত কৃষি ব্যবস্থা, দ্বাদশ শতাব্দীর নবজাগরণ, ম্যানর ব্যবস্থার গুরুত্ব বা ম্যানর কি, এইগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে 5 নম্বরের জন্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আমি সাজেশনটা স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, অর্থাৎ আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। এরপরে তোমরা উত্তর কিভাবে লিখবে সেটা নিয়ে আলোচনা করব। এবারে তোমরা দেখো প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে লিখবে। যেমন সাজেশনের প্রথম প্রশ্ন ছিল 20 নম্বরের প্রশ্ন, হেনরি পিরেনের তত্ত্ব। এখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা ব্যবহার করতে হবে। সেখানে কিভাবে ভূমিকাটা লিখবে, ইউরোপীয় ইতিহাসের কালপর্ব বা কালপর্ব বিভাজন এবং প্রাচীন যুগ থেকে মধ্যযুগের উত্তরণের বিতর্কিত প্রশ্নে হেনরি পিরেন এক যুগান্তকারী মতবাদ উপস্থাপন করেন। 1937 সালে তার মৃত্যুর পর প্রকাশিত মোহাম্মদ ও সালোমেন গ্রন্থে এই তথ্যটি তুলে ধরেন, যা ইতিহাসে পিরেন থিসিস বা পিরেন তত্ত্ব নামে পরিচিত। তিনি প্রথাগত ধারণাকে আঘাত করে দেখান যে রোমান সাম্রাজ্যের পতন বর্বরের আক্রমণের ফলে হয়নি, বরং এর মূল কারণ ছিল ইসলামের উত্থান। এবারে বাকি পোর্শন তোমরা দেখো, এইভাবে তোমাদের পয়েন্ট করে করে আলোচনা করতে হবে। এবং আমাদের নোটসের মধ্যে যেটা করা হয়, দেখো আমাদের নোটসের মধ্যে কিছু কোটেশান ব্যবহার করা হয় যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য বা অন্যজনদের থেকে একটু এগিয়ে থাকার জন্য এই কোটেশান কিন্তু দরকার পড়ে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো এতগুলো তো প্রশ্নের অ্যান্সার আলোচনা করা একটা মানে ক্লাসের মধ্যে সম্ভব নয়। সেই কারণে তোমাদের আমি স্ক্রল করে দেখাচ্ছি যে আমাদের নোটসের কোয়ালিটি কী আছে বা তোমরা কিভাবে উত্তরগুলোকে পরীক্ষায় লিখে আসতে পারবে। যেমন এখানে একটা কোটেশান ব্যবহার করা আছে, এইভাবে কোটেশান কিছু দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, এটা ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবং দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে ইউরোপের মানে মধ্যযুগের ইউরোপের চার্চ ও রাষ্ট্রের যে দ্বন্দ্ব বা ইনভেস্টিচার দ্বন্দ্ব, এটা কিভাবে লিখবে। এখানেও প্রথমে তোমরা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা ব্যবহার করছো, তারপরেই তোমাদের বাকি যে পোর্শনগুলো আছে অর্থাৎ পয়েন্ট আকারে লিখতে হবে। যে এখানে প্রথমে আছে ইনভেস্টিচার বা বিনিয়োগ প্রথার বিতর্ক, তারপরেই আছে দেখো পোপ দেখো গেরিক সপ্তম এবং সংস্কার আন্দোলন, এইভাবে তোমাদের লিখতে হবে। সম্রাট চতুর্থ হেনরি ও দেখো তারপরে কি আছে দেখো ক্যানোসার ঘটনা, এইভাবে তোমাদের মানে পয়েন্ট করে করে ভালো করে সুন্দর করে উপস্থাপন করতে হবে খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য। কারণ তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের একটু বেটার করতেই হয়। যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছে তাদের থেকে তোমাদের একটু বেটার করতে হবে। তারপরে আছে মধ্যযুগের ইউরোপে ম্যানর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য এবং এর পতন। এখানে প্রথমে তোমরা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা ব্যবহার করছো। দেখো এখানে এইগুলোও ভালো করে লিখতে হয় যে ম্যানর শব্দটি ল্যাটিন শব্দ ম্যানোসাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বসত বাড়ি বা গৃহ। এইভাবে যে শব্দটাও কোথা থেকে এসছে এইভাবে তোমাদের কিন্তু দেখাতে হবে। তারপরে দেখো বাকি পয়েন্ট যেভাবে আলোচনা করা হয়েছে তোমরা এইভাবে তোমরা লিখবে, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ উত্তর তোমরা দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিভাবে উত্তরগুলোকে গুছিয়ে লিখতে হবে। তারপরে পরের প্রশ্ন যেটা ছিল দেখো ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো, একে কি প্রকৃত নবজাগরণ বলা যায়। এখানেও প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা ব্যবহার করতে হবে। তারপরে তোমাদের দেখো এই ধরনের ওই ক্যারোলিঞ্জিয় নবজাগরণের যে বৈশিষ্ট্য সেখানে হচ্ছে পয়েন্ট করে করে বৈশিষ্ট্যগুলো তোমাদের এইভাবে আলোচনা করতে হবে। দেখছো এইভাবে তোমাদের কিন্তু মানে নোটসগুলোকে উপস্থাপন করতে হবে। তাৎপর্য আছে আর একে কি প্রকৃত নবজাগরণ বলা যায় তার আন্ডারে পয়েন্ট করে আলোচনা করা আছে, ঠিক আছে। এবং শেষে উপসংহার দিয়ে শেষ করা আছে। তোমাদের এই 4টে প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো বেটারভাবে উপস্থাপন করতে পারো।